আজকে কোঅর্ডিনেট জিওমেট্রির 3 নাম্বার চ্যাপ্টার, সেটা হলো বৃত্ত বা সার্কেল, ক্লাস 11, আজকে পার্ট 1। তো আগের পার্টে সরলরেখা 2A 2B আর 2C এই 3টা পার্ট হয়ে গেছে। তো 3টা পার্টের সূত্রগুলোও কিন্তু এখানে কিছু কিছু লাগবে, তো ওই সূত্রগুলো জানতে হবে, ঠিক আছে? তারপর কিন্তু তোমাদের বৃত্ত করতে সুবিধা হবে। তো প্রথমে আমাদের জানতে হবে যে বৃত্ত কাকে বলবো। তো তোমরা বৃত্ত সম্বন্ধে সবাই জানো, ঠিক আছে? ক্লাস 9 10 এগুলো ক্লাসে করছো। তো আবার আমি তোমাদের একটু ডেফিনেশনটা মনে করাই দিই। তো প্রথমে আমাদের ডেফিনেশন, যে আমরা বৃত্ত কাকে বলবো, যে বৃত্ত বলতে কি বুঝি। তো বৃত্তে দেখো, এই পেজটা ধরে নাও সমতল, এই পেজটা হলো নাও সমতল, এই পৃষ্ঠাটা একটা সমতল, এখানে একটা বিন্দু দিলাম, সেই বিন্দুটা স্থির। এই স্থির বিন্দুকে কেন্দ্র করে একটা বিন্দু, এই বিন্দুটা সমদূরত্ব বজায় রেখে সে কি করছে বলতো, সমদূরত্ব বজায় রেখে সে ঘুরছে। এই স্থির বিন্দুটাকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে সে কি করছে, ঘুরছে। তাহলে এই যে বিন্দুটা ঘুরলো, এই বিন্দুটার ঘোরার পথটা বা সঞ্চার পথটা একটা কি তৈরি করছে, বৃত্তের আকার তৈরি করছে, বা আমরা বলতে পারি সেটা একটা বৃত্ত, ঠিক আছে? তো বৃত্ত কি? বৃত্ত হলো কোনো সমতলে একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে কোনো গতিশীল বিন্দু সমদূরত্ব বজায় রেখে যদি গতিশীল হয়, তাহলে গতিশীল বিন্দুর সঞ্চার পথটাই একটা হয়ে যাবে বৃত্ত। এবার বৃত্তের এই যে স্থির বিন্দুটা আমি বললাম, সেটাকে বলা হয় কেন্দ্র। তাহলে স্থির বিন্দু সবসময় হলো তোমার কি, কেন্দ্র, বা এটাকে বলে হচ্ছে সেন্টার, ঠিক আছে? সেন্টার। এবার এই স্থির বিন্দু থেকে এই গতিশীল বিন্দুর দূরত্বটাই হয়ে যাবে তোমার ব্যাসার্ধ বা রেডিয়াস, ঠিক আছে? ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের দ্বিগুণকে আমরা কি বলবো, ব্যাস বলবো। তো এই সাইডটায় আমি কিন্তু ডেফিনেশনটা লিখে দিচ্ছি, আমি যা বললাম এইখানে তার ডেফিনেশনটা লিখে দিচ্ছি। তো দেখো কি বলছে, দেখো যে যদি একটি বিন্দু কোনো সমতলে একটি স্থির বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে গতিশীল থাকে, তবে তার সঞ্চার পথকে কি বলে, বৃত্ত বলে, আমি যেটা বললাম। এইবার এই যে নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তটির কেন্দ্র বলে, এখানে এই যে নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলে, আর এই যে গতিশীল বিন্দুর স্থির বিন্দু থেকে যে নির্দিষ্ট দূরত্ব, সেটা হলো তোমার বৃত্তের ব্যাসার্ধ। এটা তো গেল বৃত্তের ডেফিনেশন। এবার আমি কি করে বুঝবো যে এটা হলো এটা হলো স্ট্রাকচার, হ্যাঁ? ছবি দেখে আমরা বুঝলাম যে এটা হলো সমদূরত্ব বজায় রাখার পর গতিশীল বিন্দুটা একটা কি তৈরি করলো, বৃত্ত। এবার আমাকে জানতে হবে যে বিভিন্ন ধরনের বৃত্তের সমীকরণ। আমার একটা সমীকরণ দেখে বুঝতে হবে যে এটা একটা বৃত্তের সমীকরণ। যখন যেমন আমি বলি যদি বলি যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা কিসের সমীকরণ? একটা সরলরেখার সমীকরণ। তো সরলরেখার ডেফিনেশন জানলেই তো হবে না, তো আমাদের ইকুয়েশনটা দেখে আমাদের বুঝতে হবে যে এটা একটা সরলরেখা। তো আমাদের এমন কিছু সমীকরণ জানতে হবে যে হ্যাঁ, যাতে আমরা বুঝি সেটা একটা বৃত্ত, এবং কেমন ধরনের বৃত্ত, তার ধর্ম কি, সেগুলো আমাদের জানতে হবে। তো নেক্সট আমরা যেটা শিখবো সেটা হলো বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখবো। তো কি এডিং দিলাম, দেখো যে বৃত্তের সমীকরণ নির্ণয়, টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল। কেমন ধরনের বৃত্তের সমীকরণ নির্ণয়? তো 1 নম্বরে বলছে যে বৃত্তের কেন্দ্রটা হবে মূলবিন্দুগামী বা 0,0, হ্যাঁ, আর ব্যাসার্ধটা হবে এ, তাহলে সেই বৃত্তের সমীকরণগুলো নির্ণয় করো। যখন স্থির বিন্দু বা কেন্দ্রটা হয়ে যাবে তোমার 0,0, আর ব্যাসার্ধ মানে গতিশীল বিন্দু থেকে স্থির বিন্দুর যে দূরত্ব, সেটা যদি এ হয়, তাহলে বৃত্তের সমীকরণটা কত? তো আমাদের দেখো এখানে কেন্দ্রটা 0,0, তার মানে আমাদের অ্যাক্সিস রাখতে হবে। আমরা 2D-তে করবো সব কিছু, 2D-তে করবো। 2D-তে করার জন্য আমাদের অ্যাক্সিসগুলো জানা দরকার। তাহলে অ্যাক্সিস হলো তোমার এক্স অ্যাক্সিস আর হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স ড্যাশ, নিচেরটা হলো তোমার ওয়াই ড্যাশ। তো এখানে আমরা জানি এটা মূল বিন্দু, তো মূল বিন্দুকে আমরা ও নাম দিলাম, তাহলে এটা হলো 0,0। তাহলে মূল বিন্দু হলো কেন্দ্র, এই বিন্দুটাকে কেন্দ্র করে, মানে এই বিন্দুটা স্থির বিন্দু, সেই বিন্দুটাকে কেন্দ্র করে একটা গতিশীল বিন্দু, আমি গতিশীল বিন্দুটা এখানে নাম দিই পি। যেহেতু এটা 2D, আমি পি এর স্থানাঙ্কটা ধরে নিলাম x,y। তাহলে গতিশীল বিন্দুটা কি, সেটা হলো পি, যার স্থানাঙ্ক হলো x,y। তো আমাদের সমীকরণ নির্ণয় করতে হয়। তো কি করে সমীকরণ নির্ণয় করতে হয় একটু তোমাদের বলে দিই, ঠিক আছে? তো গতিশীল বিন্দুটার আমি নাম দিলাম হচ্ছে পি, তার স্থানাঙ্ক হলো x,y। তো গতিশীল বিন্দুটা কেমন ভাবে গতিশীল? মূল বিন্দু থেকে বা এই কেন্দ্র থেকে সম দূরত্ব বজায় রাখছে। কত দূরত্ব বজায় রাখছে? ব্যাসার্ধটা হলো এ। তার মানে এই যে এই বৃত্তের কেন্দ্রকে
সমদূরত্ব বজায় রেখে গতিশীল, তার মানে এইভাবে গতিশীল সমদূরত্ব। আমার এখানে যদিও ছবিটাতে সমদূরত্ব যদি বজায় নাও থাকে তাও ভেবে নিবে যে এটা সমদূরত্ব, ঠিক আছে। সমদূরত্ব বজায় রেখে সে গতিশীল, এইভাবে গতিশীল। তাহলে এই যে স্ট্রাকচারটা যে হলো সেটা একটা কিসের স্ট্রাকচার হলো, বৃত্তের আকার ধারণ করলো। তো আকারটা দেখে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি যদি এখানে তাহলে আমরা কি ধরে নিলাম, আমরা কিন্তু বৃত্তের সমীকরণটা নির্ণয় করব যখন কেন্দ্র হবে 0 0 আর ব্যাসার্ধ হবে a। তো তো ধরি এখানে গতিশীল বিন্দুটা কত ধরলাম, যেহেতু 2D, তাই না, গতিশীল বিন্দু p ধরলাম। ভালো করে বুঝবে, গতিশীল বিন্দুটা p ধরলাম, যার স্থানাঙ্ক হলো x, y। এবার গতিশীল বিন্দু p ধরার দরুন এই যে এই ডিস্টেন্সটা আমি যদি নেই, সেটা দেখো তো ওপিটা ব্যাসার্ধ না, ওপিটা এখানে ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ ওপি, তাহলে ওপিটা অ্যাকচুয়ালি কি, এখানে ওপিটা হলো এখানে এ। এবার ওপি, ওপি মানে দেখো দুই বিন্দু সংযোগকারী একটা সরলরেখা, তাহলে ওপি মানে এখানে এ হলো, এই যে ডিস্টেন্সটা সেটা হলো এ। এবার ওপি দুই বিন্দুর মধ্যে দূরত্ব, দুই বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যে দূরত্ব কি, ধরে নাও এখানে একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু বি। যদি এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 হয় আর বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2 হয়, তাহলে এ বি এই এই দুই বিন্দুর সংযোগ সরলরেখার মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করি, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে একই রকম করে এটা x2 y2, এটা x1 y1। তাহলে ওপি দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করব, x - 0 তার হোল স্কয়ার, তাহলে x2 - x1 প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। y2 বলতে এখানে y ইজ ইকুয়াল টু a। তাহলে এখানে পাচ্ছি কি, রুটের ভিতর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ। বর্গ করে দিলাম, বর্গ করলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার পাই। এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। এই যে বক্স করে দিলাম, এটা হলো ইহা নির্ণয় বৃত্তের সমীকরণ। ইহা নির্ণয় বৃত্তের সমীকরণ। কেমন নির্ণয় বৃত্তের সমীকরণ, যার কেন্দ্রটা হবে 0 0 আর ব্যাসার্ধটা হবে ই। নির্ণয় বৃত্তের সমীকরণ, ঠিক আছে। এই যে বক্স করে দিলাম, তোমাকে এই জায়গাটা একটু মনে রাখতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এই যে ইকুয়েশনটা দিলাম, এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন, সার্কেলের ইকুয়েশন। এবং কেমন ধরনের সার্কেল, যে সার্কেলের সেন্টারটা হবে 0 0 আর ব্যাসার্ধ হবে এ, ঠিক আছে, বুঝতে কি পারছো? আচ্ছা, আর একটা জিনিস এখানে নোট আমাদের জানতে হবে, প্যারামেট্রিক আকার বা প্যারামেট্রিক সমীকরণ, সেই জিনিসটা কি? আচ্ছা, সেই জিনিসটা হলো বাম পক্ষ আর ডান পক্ষ মেলাতে হবে। বাম পক্ষ আর ডান পক্ষ মেলাতে হবে মানে এই যে ধরে নাও কোনো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তাহলে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু আমি কি বসাবো যাতে ডান পক্ষ স্কোয়ার আসে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু স্যাটিসফাই করে আমার স্কোয়ার আসতে লাগবে, তাহলেই আমরা যে ইকুয়েশনটা পাবো বা যে এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালুর জন্য আমাদের এই কন্ডিশনটা হোল্ড করবে, সেই আকারটাকে আমরা প্যারামেট্রিক আকার বলবো। তাহলে এইখানে ছবিটার দিকে লক্ষ্য করো, এখানে যে আমি পি বিন্দুর স্থানাঙ্ক দিলাম এক্স আর ওয়াই। আচ্ছা, এক্স বলতে আমরা কতটুকু পার্ট বুঝবো, এই যে এটুক, ধরো এটুক। এবার ওয়াই বলতে এখানে বুঝবো হচ্ছে তোমার এই যে এখান থেকে এতটুকু। দেখো তো এখানে একটা ত্রিভুজ তৈরি হলো, সেই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি এখানে অ্যাঙ্গেলটা থিটা ধরি, এইটা হলো তোমার লম্ব, এইটা হলো তোমার ভূমি। কেন লম্ব, কারণ এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। আর এটা হলো তোমার ভূমি, আর এইটা হলো তোমার অতি। তাহলে এটা একটা ত্রিভুজ আকার গঠন করছে। এবং কেমন ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কিভাবে বুঝবো, অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তো আমি যদি এখানে এক্স এর মানটা বের করতে চাই, মানে এই যে ভূমিটা বের করতে চাই, এক্স এর মানটা ধরে নাও, তাহলে আমি এখানে কোন ফর্মুলায় যাব, ধরে নাও আমি কস থিটা বের করব। কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই হচ্ছে অতি, ভূমি বাই অতি। তাহলে ভূমির মান দেখো তো এখানে কত, ভূমি বলতে এখানে এক্স আর অতি বলতে এখানে বোঝাচ্ছে তোমার এ। তাহলে এই যে কস থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এ যে হলো, তার মানে এক্স কত হলো, এক্স হবে তোমার এ কস থিটা, এক্স হলো তোমার এ কস থিটা, তাই না। এবার আমি যদি বলি সাইন থিটার ভ্যালুটা বের করো, তাহলে সাইন থিটা অ্যাকচুয়ালি কি হবে, যে লম্ব বাই অতি, লম্ব বাই অতি। লম্ব এখানে কত, লম্ব বলতে এখানে ওয়াই, ছবিতে লক্ষ্য করো ওয়াই, আর নিচে হচ্ছে অতি বলতে এ।
তার মানে ওয়াই কত, ওয়াই হচ্ছে এ সাইন থিটা। এবার ভালো করে বুঝবে, এই যে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু আমি যে বের করলাম এ কস থিটা আর ওয়াই হলো এ সাইন থিটা, এই যে আকারটা পেলাম, এই যে আকারটা হলো, এই বৃত্তটাকে যদি আমি 1 নং দিই, এইখান থেকে ইমপ্লাইজ করবে যে এই সমীকরণ দুটি মানে এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু সমীকরণ দুটি 1 নং সমীকরণের 1 নং বৃত্তের এই ভ্যালু কি 1 নং বৃত্তের প্যারামেট্রিক আকার। আমি কি বললাম যে কোন এক্স এর ভ্যালু আর কোন ওয়াই এর ভ্যালু এইখানে বাম পক্ষে বসালে ডান পক্ষ স্যাটিসফাই করবে। তাহলে দেখো এক্স এর ভ্যালু যদি আমি এ কস থিটা পুট করি, তাহলে এক্স এর ভ্যালু এ কস থিটা পুট করার দরুন এক্স এর ভ্যালু এ কস থিটা পুট করার দরুন এদিকে কি হয়ে যাবে, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাবে তোমার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখানে যদি আমি পুট করি এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার আমি যদি এখান থেকে এ স্কোয়ার কমন নিই, তাহলে পড়ে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে এ স্কোয়ার পড়ে থাকবে, এটাই না ডান পক্ষ। তাহলে আমি কি বললাম যে বাম পক্ষে এক্স এর ভ্যালু আর ওয়াই কোন ভ্যালু বসালে ডান পক্ষ মেলে, তাহলে এক্স এর আর ওয়াই এর এই যে ভ্যালুগুলোকে বলা হচ্ছে তোমার কি একটা বৃত্তের প্যারামেট্রিক আকার। তাহলে আমরা কি শিখলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এটা হলো বৃত্তের সমীকরণ যার সেন্টারটা হলো 0 0, ব্যাসার্ধ হলো এ। সেই বৃত্তের প্যারামেট্রিক আকার মানে এক্স এর ভ্যালুটা এ কস থিটা আর ওয়াই ভ্যালুটা হচ্ছে তোমার এ সাইন থিটা যদি নেই, তাহলে এই যে আকারটা সেটা হবে তোমার এই বৃত্তের কি প্যারামেট্রিক আকার। এবার দেখো কোশ্চেন তোমাদের এরকম থাকবে যে একটি বৃত্তের প্যারামেট্রিক আকার এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে বৃত্তের সমীকরণটা নির্ণয় করো। তাহলে কোন বৃত্তের সমীকরণ থেকে আমরা সেই বৃত্তের প্যারামেট্রিক আকার এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা লিখতে পারি, সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো যেটা দেওয়া থাকবে প্রদত্ত সেটাকে কাজে লাগাবে। তাহলে এখানে প্রদত্ত কি আছে, এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তাই, হয়তো এক্স তখন আলাদাভাবে থাকবে, ওয়াইও তখন আলাদা হয়ে থাকবে। তাহলে এখানে দেখো কস থিটাটা বের করবে, তোমাদের যাই থাক এক্স আর ওয়াই সাইন আর কস দিয়ে যদি থাকে, যে আকারই থাক কস থিটা বের করবে। কস থিটাটা এখানে কি বের হবে, এক্স বাই এ, আর ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা বের হবে। তাহলে এই যে এখান থেকে তোমরা সাইন থিটা বের করবে, সাইন থিটাটা কত বের হবে, ওয়াই বাই এ। তাহলে এখানে একটা জিনিসকে বা সূত্রকে কাজে লাগবে, কোন সূত্র, তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার দেখো, আর কস স্কোয়ার থিটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে যদি আমি এ স্কোয়ার কমন নেই বা লসাগু নেই, তাহলে এখানে পড়ে থাকবে তোমার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এটাকে আমি একটু আগে পরে লিখি, তাহলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হলো তোমার বৃত্তের সমীকরণ। ইহা 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 কিন্তু হ্যাঁ, এটা নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে তোমাকে এভাবেও থাকতে পারে যে বৃত্তের সমীকরণটা দিয়ে দিল, তার প্যারামেট্রিক আকার কত, বা প্যারামেট্রিক আকার থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করে। একটু আগে তো এটা বৃত্তের সমীকরণ থেকে তার প্যারামেট্রিক আকার এটা লিখলাম, আর এখন শিখলাম প্যারামেট্রিক আকার থাকলে বৃত্তের সমীকরণটা কি করে নির্ণয় করতে হয়। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার বি নাম্বারে আমরা শিখবো যে যখন কেন্দ্রটা আলফা বিটা বিন্দু, আলফা বিটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যাই হোক না কেন বিন্দুটা হলো আলফা বিটা, এবার ব্যাসার্ধ এ, তাহলে সেই ধরনের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্রটা হবে আলফা কমা বিটা আর ব্যাসার্ধটা হবে এ। তাহলে নিশ্চয়ই 0 0 হবে না, তার আলফা বিটা হলে মোটামুটি ধরে নাও আলফা আর বিটাকে আমি পজিটিভ ভেবেই করলাম, তা আলফা বিটা পয়েন্টটা এখানে আসে, তার মানে সেন্টারটা এখানে কত, আলফা আর বিটা, আমি সি নাম দিলাম। তাহলে এই সি বিন্দু স্থানাঙ্ক কত, আলফা কমা বিটা। এই সি বিন্দুকে কেন্দ্র করে একটা বিন্দু গতিশীল, কোন বিন্দু গতিশীল, পি বিন্দু ধরে নাও গতিশীল। তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা মূল বিন্দুর ক্ষেত্রে যা হবে এই বিন্দুর ক্ষেত্রেও তা হবে, সেটা ধরলাম এক্স কমা ওয়াই। এই পি বিন্দুটা কি, এই যে সেন্টারটাকে সমদূরত্ব বজায় রেখে সে গতিশীল। কত দূরত্ব বজায় রেখে গতিশীল, এ দূরত্ব বজায় রেখে গতিশীল। তার মানে আমি এই সেন্টার থেকে এই পি বিন্দুর যদি দূরত্ব মাপি, তাহলে এই যে দূরত্বটা সেটা হলো এ। তাহলে এটা একটা বৃত্তর আকার ধারণ করছে বা বৃত্ত, সেই বৃত্তের সমীকরণটা কত। তো আমি এখানে শর্টকাট একটা জিনিস বলে দিই, যে এখানে দেখো তো আমি আর অত কিছু লিখছি না, আমাদের যা বৃত্তের সমীকরণটা দরকার। এখানে যদি আমি
সিপি চিন্তা করি, তাহলে সিপির দূরত্ব কত? এ না? সিপির দূরত্ব এ হওয়ার দরুন সি আর পি কি? দুইটা বিন্দু। তাহলে দুই বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যে দূরত্ব সেটা হলো এ। আমি যদি এই দূরত্বের ফর্মুলাটা বের করি তাহলে কি হবে? এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো এ। তাহলে এবার উভয় দিকে যদি আমি বর্গ করে দেই তাহলে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। তাহলে এই যে ইহা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। কেমন ধরনের বৃত্তের সমীকরণ? যার সেন্টারটা হবে আলফা কমা বিটা আর ব্যাসার্ধটা হবে এ। তাহলে ইহা নির্ণয় বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ। এবার একটা জিনিস লক্ষ্য করো, আলফা বিটা যদি কেস ওয়ান, কেস কতগুলো এখানে ঘটাই, ধরে নাও আলফা বিটা 0 হয়ে গেল, 0,0। অ্যাকচুয়ালি তোমার সেন্টারটা কি হয়ে গেল? কেন্দ্রটা 0,0 না? তাহলে 1 নং বা এই 1 নং যদি এটার নাম দিই, 1 নং থেকে আমরা কি পাবো? 1 নং থেকে এটা পাচ্ছি না আকারটা x মাইনাস 0 তার হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এই যে বৃত্তের সমীকরণটা আসলো, সেই বৃত্তের সমীকরণ দ্বারা আমরা কি বুঝি? যে যার সেন্টারটা হবে 0,0 আর ব্যাসার্ধ হবে এ। যদি কেস 2 ধরে নাও আলফাটা, আলফা কমা বিটা, আলফাটা হবে 0 আর বিটাটা ধরে নাও বিটাই আছে, তাহলে 1 নং থেকে আকারটা কিরকম পাবো? 1 নং থেকে তখন আলফার জায়গায় 0 হয়ে যাবে, আলফার জায়গায় 0 হয়ে যাবে, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। মানে যেখানে আলফা যে জায়গাটায় পয়েন্টটা বসাবো এইখানে জাস্ট বসাই দেবো। আলফা যদি 1 হয় তাহলে 1, আলফা যদি 0 হয় তাহলে 0, আলফা যদি 2 হয় 2, যা থাকবে এখানে জাস্ট বসাই দেবো। তাহলে আমাদের কি এই যে আকারটা মনে রাখতে হবে, যখন আলফা বিটা কেন্দ্র আর ব্যাসার্ধ হবে এ, তখন বৃত্তের সমীকরণটা এই আকারে যায়। আমি যদি বলি যে 1 নংয়ের প্যারামেট্রিক আকার কত? 1 নংয়ের প্যারামেট্রিক আকার কত? প্যারামেট্রিক আকার, প্যারামেট্রিক আকার মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা আর ওয়াই এর ভ্যালুটা কি এমন পুট করব যাতে করে ডান পক্ষ এ স্কোয়ার আসে। হ্যাঁ, প্যারামেট্রিক আকার। তো দেখো আমি যদি এই পার্টটা মানে এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু এ কস থিটা পুট করি, আর ওয়াই মাইনাস বিটা এই পার্টটা এ সাইন থিটা পুট করি, তাহলে তাদের বর্গ সবসময় স্কোয়ার হচ্ছে। তার মানে এখান থেকে এক্স কত পাচ্ছি? আলফা প্লাস এ কস থিটা, আর এখান থেকে ওয়াই কত পাচ্ছি? বিটা প্লাস এ সাইন থিটা। তাহলে এক্স এর ভ্যালু আমার এইটা পুট করতে হবে আর ওয়াই এর ভ্যালু এই যে এইটা পুট করতে হবে, তাহলেই বলছে 1 নংয়ের হিসাব কি? প্যারামেট্রিক আকার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, সরলরেখার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমীকরণ দেখছিলাম যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এটা সরলরেখার কি আকার? ছেদিতাংশ আকার। এবার আমি যদি বলি যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটাও কিন্তু সরলরেখার কি? এটা হলো ছেদিতাংশ আকার, এটা হলো প্রবণতা ছেদিতাংশ আকার। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে এম এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে একটা সরলরেখার আকার, যে সরলরেখাটার প্রবণতা এম আর বিন্দু হলো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে প্রত্যেকটা এটা হলো নির্দিষ্ট নির্দিষ্ট আকার। যদি আমি সাধারণ আকারে কনভার্ট করতে চাই তাহলে সরলরেখার সাধারণ আকারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছিলাম? যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার মানে প্রত্যেকটা নির্দিষ্ট আকারকে, মানে এই যে আলাদা আলাদা আকারকে আমি এই আকারে কনভার্ট করতে পারি। ঠিক আছে? তো একই রকম করে বৃত্তেরও কিন্তু একটা নির্দিষ্ট সাধারণ আকার আছে। তাহলে আমরা এখানে হেডিং দিলাম যে বৃত্তের সমীকরণের সাধারণ আকার। তাহলে এই যে আমি বিভিন্ন ধরনের কেন্দ্র ব্যাসার্ধ এরকম করে লিখলাম, যে বৃত্তের কেন্দ্র হলো 0,0, ব্যাসার্ধ হলো এ, তখন বৃত্তের সমীকরণ একটা দাঁড়ালো। তারপরে যে বৃত্তের সেন্টারটা হবে তোমার আলফা কমা বিটা এবং ব্যাসার্ধ এ, তখন একটা বৃত্তের সমীকরণ দাঁড়ালো। তাহলে বৃত্তের সাধারণ আকারটা কীরকম এটা কিন্তু মনে রাখতে হবে, যে কোনো বৃত্তের যে কোনো বৃত্তের, হ্যাঁ, কোনো বৃত্তের সমীকরণে, যে ধরনের বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করি না কেন, কোনো বৃত্তের সমীকরণে সাধারণ আকার মানে ধরে নাও আমি এই বৃত্তটার কথা চিন্তা করলাম, এর সেন্টার টেন্টার আমি এখনো জানি না, জাস্ট এই বৃত্তের আমি সাধারণ আকার কত সেটা আমি তোমাকে বললাম কত। তাহলে তোমরা মনে রাখবে যে একটা কোনো বৃত্তের সাধারণ আকার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0।
তাহলে এটা যদি আমি 1 নং দিই তাহলে এই যে এখানে 1 নং যে দিলাম এখানে বৃত্তটা, সেই বৃত্তটার হ্যাঁ আকার হবে বা সাধারণ আকার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এবার প্রশ্ন হলো এখানে এই যে লিখলাম এফ জি সি এগুলো কি, তাহলে যেখানে যেখানে জি এফ ও সি এগুলো কি বলতো ধ্রুবক, এগুলো হলো ধ্রুবক। এবার যেহেতু সাধারণ আকার বৃত্তের এরকম আসে তাহলে সেই বৃত্তের কি থাকবে, সেন্টার থাকবে, সেই বৃত্তের কি থাকবে, ব্যাসার্ধ থাকবে। তাহলে লক্ষ্য করো এই 1 নং থেকে এটা কিন্তু মনে রাখবে। আমি যদি বলি যে কোনো বৃত্তের সাধারণ আকারটা কি, তাহলে এই যে বক্স করে দিলাম এই আকারটা কিন্তু মনে রাখতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো এই বৃত্তের আমরা সেন্টার বের করব আর ব্যাসার্ধ বের করব। তাহলে কি করে করছি দেখো, তাহলে 1 নং থেকে আমি এক্স স্কোয়ার প্লাস এই যে 2gx পার্টটা যে আছে না, সেই 2gx পার্টটা আমি নিলাম 2gx, এবার এক্সট্রা করে জি স্কোয়ার আমি নিলাম, এটাকে আমি বক্স করে দিলাম, প্লাস এইবার আমি ওয়াই স্কোয়ারের সাথে 2fy নিলাম, আর এখানে হচ্ছে এফ স্কোয়ার একটা জোর করে অ্যাড করে দিলাম, প্লাস সি ইজ ইকুয়াল টু এইখানে যেহেতু জি স্কোয়ার আর এফ স্কোয়ার নিলাম তো ডান দিকে আমি জি স্কোয়ার আর এফ স্কোয়ার লিখলাম, যাতে দেখো কাটাকুটি করে 1 নম্বরে থাকে যে জি স্কোয়ার যদি আমি কাটি, এফ স্কোয়ার যদি কাটি তাহলে তাহলে কোন আকারটা থাকবে, 1 নং আকারটাই থাকবে। এবার কেন আমি এরকম লিখলাম, এই যে বক্স ব্র্যাকেটের এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাকে লেখা যায় এক্স প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ তার ওয়াই প্লাস এফ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইখানে দেখো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আর সিটাকে ওই দিকে নিয়ে গেলাম মাইনাস সি, ঠিক আছে মাইনাস সি দিলাম। এইবার এটাকে আমি আর একটা ইকুয়েশন মাইনাস সি দিলাম। এবার এটাকে আরও একটু কায়দা করে লিখলাম, ধরে নাও এক্স মাইনাস এই যে জিটাকে প্লাস জিটাকে আমি কায়দা করে মাইনাস জি তার হোল স্কোয়ার আমি কি লিখতে পারি, মাইনাস জি তার হোল স্কোয়ার। ভাবছো এটা কেন লিখলাম, কারণ আছে দেখো, লিখতে কি পারি, এক্স মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এবার এইটাও একটু কায়দা করে লিখি ওয়াই মাইনাস মাইনাস এফ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু মাইনাস সি, এটাকে আমি 2 নং দিলাম। এইবার 2 নংকে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এর সঙ্গে তুলনা করি, এর সঙ্গে কেন তুলনা করি, এটা একটা কিসের সমীকরণ, বৃত্তের সমীকরণ। তুলনা করলে আমি এখানে আলফা কমা বিটা যেটা পাবো, এই বৃত্তের সেন্টারটা কত আলফা কমা বিটা, এই বৃত্তের এটা কত, এটা হলো সেই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এইটার সাথে যদি আমি এইটা তুলনা করি তাহলে দেখতে পাচ্ছ এখানে এক্স এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে মাইনাস আছে ওই জন্য এখানে মাইনাস দিলাম। আলফাটা এখানে কত, এখানে দেখতে পাচ্ছ যে আলফা হয়ে গেছে তোমার মাইনাস জি, তাই না, আবার বিটা হয়ে গেছে তোমার মাইনাস এফ, আর এ কত হয়ে গেছে, এ বা এ স্কোয়ারটা এখানে কত যদি তুলনা করি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে আমার লাগে হচ্ছে এ, তাহলে এখান থেকে যদি আমি এর ভ্যালু বের করি, আর আমরা নেগেটিভ প্লাস মাইনাস নেবই না কারণ ব্যাসার্ধ নেগেটিভ হয় না, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। তাহলে এখান থেকে কি শিখলাম যে 1 নং থেকে বলা যায় সাধারণ আকারের এই ইকুয়েশন থেকে বলা যায় যে কেন্দ্রটা কত হবে মাইনাস, মানে অ্যাকচুয়ালি আলফা কমা বিটা হওয়া উচিত এই বৃত্তের সঙ্গে তুলনা করার দরুন আলফা কমা বিটা, আলফা আর কমা বিটা কত বের হয়ে গেছে মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ। তাহলে বোঝা গেল এই বৃত্তের সেন্টারটা হয়ে যাবে তোমার মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ মানে এটা, তাই না, ব্যাসার্ধ হয়ে যাবে তোমার রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি, জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। তাহলে এই যে 1 নং যদি এটা বৃত্ত হয় তাহলে এই বৃত্তের সেন্টারটা কত মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ, মনে থাকবে মাইনাস জি এই আকারের মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ।
আর ব্যাসার্ধ মানে এটা হয়ে যাবে তোমার রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। ছবিতে সাধারণ আকারে এই জাতীয় জিনিসটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। এই যে পার্টটা আমি 1 নং থেকে এই যে ছবিটা এঁকে দিলাম, এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। হ্যাঁ, কি করে হলো আমি দেখাই দিলাম। এইবার সাধারণ আকারের এই ব্যাসার্ধগুলোর উপর নির্ভর করে বৃত্তের আদৌ অস্তিত্ব আছে কিনা, তার মানে আমি বলতে চাচ্ছি নোড 1, যদি রুট আছে, দেখো যদি এই যে রুটের ভিতর মানে এই যে সাধারণ আকারের ব্যাসার্ধ যেটা বের হলো না, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই রুটের ভিতর জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এই ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়, মানে 0-র থেকে বড় কোনো ভ্যালু, 0-র থেকে বড় কোনো ভ্যালু ধরে নাও আমি বললাম 4, তাহলে রুট 4 মানে কত 2, তার মানে ব্যাসার্ধটা কোনো বৃত্তের কত আসে 2 যদি হয়, তাহলে বলছে যে 1 নং বৃত্তের ব্যাসার্ধটা বাস্তবে আছে। তার মানে 1 নং বৃত্তটি, একটা বৃত্তের সমীকরণ হতে গেলে তার সেন্টার তো লাগবে, তারপর ব্যাসার্ধ লাগবে, নাহলে তো বৃত্তই হবে না। তাহলে বলছে 1 নং বৃত্তটি ব্যাসার্ধ, 1 নং বৃত্তটির ব্যাসার্ধ বলছে বাস্তবে অস্তিত্ব আছে, তার মানে বাস্তব হবে, মানে একটা মান থাকবে বাস্তব হবে। সে যদি রুট 3ও হয় তখনও নয় সেটা একটা ব্যাসার্ধ, তাই না? তাহলে সেটি হলো একটা বাস্তব বৃত্ত, তার মানে এর অস্তিত্ব আছে, সেটি বাস্তব বৃত্ত, তার মানে সেই ধরনের বৃত্তের অস্তিত্ব থাকবে। এবার যদি এরকমটা হয় যে এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ব্যাসার্ধ রুটের ভেতরে এই পার্টটার ভ্যালুটা নেগেটিভ হয়, এই পার্টটা নেগেটিভ মানে 0-র থেকে বড়, ধরে নাও আমি বললাম যে -4, তাহলে -4কে আমি লিখতে পারি রুট ওভার -1 ইন্টু হচ্ছে রুট ওভার 4, তাহলে রুট আই, এটা আমি আই দিতে পারি, আর এটা হলো 2, তাহলে 2i ব্যাসার্ধ আমি কি আঁকতে পারবো? 2i ব্যাসার্ধ কেউ আঁকতে পারবে না, তাহলে এখানে একটা কাল্পনিক একটা রাশি আসলো, সেই জন্য বলছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি 0-র থেকে ছোট হয়ে যায় তাহলে 1 নং বৃত্তটির ব্যাসার্ধ এটা কাল্পনিক, আমরা এটা চিন্তা করতে পারি না, সেই জন্য এটা বলছে কাল্পনিক, ইমাজিনিং করতে পারি, সেই জন্য বৃত্তটা হয়ে যাবে কাল্পনিক। আর সেটি বা এই ধরনের বৃত্তের কোনো অস্তিত্ব নেই, সেটা হয়ে যাবে তোমার কাল্পনিক বৃত্ত। তাহলে সেই ধরনের বৃত্তের কোনো অস্তিত্ব নেই, সেটা হয়ে যাবে কাল্পনিক বৃত্ত। এবার আর একটা হওয়ার চান্স যে যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে তুমি চিন্তা করো ব্যাসার্ধ নাই, একটা বিন্দু স্থির বিন্দু আছে, স্থির বিন্দুটা আছে ধরে নাও ধরে আমি বললাম যে 0,0 বা 1,1 1,2 ধরে নাও সেন্টারটা। এইবার ব্যাসার্ধ এখানে আমি ধরলাম 2, তারপরে আমি বললাম 1, তার মানে 2টার জন্য আমি একটা বৃত্ত পাবো, তারপরে ব্যাসার্ধ যদি 1 হয় তবু আমি কি পাবো, একটা বৃত্ত পাবো, তারপর বললাম যে 0.5 তবু আমি পাবো, তারপর আমি তোমাদের বললাম 0.2, তো তখনও তোমরা কিন্তু একটা বৃত্ত আঁকতে পারবে। তারপরে আমি যখন বললাম যে ব্যাসার্ধ নাই 0, তার মানে কোথায় চলে গেছে, একদম বিন্দু আকার ধারণ করছে, তার মানে যদি ব্যাসার্ধ 0 হয়ে যায় তার মানে যা বিন্দু বৃত্তকে প্রকাশ করে, তার মানে একটা ডটটাই হয়ে যাবে তোমার বৃত্ত, বিন্দু বৃত্ত প্রকাশ করে। বোঝা কি গেল? যদি এই যে রুটের ভিতর ব্যাসার্ধটা পজিটিভ হয় তাহলে আদৌ একটা বৃত্তের সমীকরণ আমরা বা বৃত্তের স্ট্রাকচার রাখতে পারবো, আর যদি লেস দেন হয় তাহলে বৃত্তের সমীকরণ আমরা কাল্পনিক হয়ে যাবে, আদৌ আমরা সেই ধরনের বৃত্ত কাল্পনিক চিন্তা করতে পারি না, ঠিক আছে, মানে এই জন্য এটাকে বলা হয় কাল্পনিক বৃত্ত। আর যদি ব্যাসার্ধ 0 হয়ে যায় তাহলে আদৌ আমরা কোনো বৃত্ত সেই ধরনের স্ট্রাকচার রাখতে পারবো না, কিন্তু একটা বিন্দুটাই একটা কি হয়ে যাবে, তখন বৃত্ত হয়ে যাবে, বিন্দুটাই বৃত্ত হয়ে যাবে। বোঝা গেল? এই জিনিসটা জেনে রেখো। তো নেক্সট যে জিনিসটা জানতে হবে যে সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণের আকারটা কি, তাহলে মনে রাখবে আকারটা, এবং একটা কোশ্চেন আসে সেই জন্য তোমাদের এই আকারটা জানা দরকার। কি আকার? একটা যদি বলা হয় যে সাধারণ দ্বিঘাত সমীকরণ আকারটা কি, সাধারণ দ্বিঘাত সমীকরণ আকারটা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h(x(y) প্লাস হচ্ছে 2g(x) প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই যে আকারটা সেটা হলো সাধারণ দ্বিঘাত সমীকরণের আকার, এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা থেকে একটা কোশ্চেন আসে, সেই জন্য এই আকারটা মনে রাখতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h(xy) প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে কতগুলো জিনিস দেখতে পাচ্ছ, এ বি এইচ, তারপর কি
এফ জি এগুলো। তাহলে যেখানে সবগুলো ধ্রুবক, এগুলো যেখানে এই যে এ বি এইচ জি এফ সি এই যে দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ধ্রুবক রাশি। এখান থেকে একটা রাশি, এখান থেকে একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, তো কোশ্চেনটা দেখো কি বলছে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, যে কি শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণের আকার দ্বারা একটি বৃত্ত সূচিত হয়, মানে বৃত্তের সমীকরণ সূচিত হয়। সাধারণ আকার থেকে আমরা বৃত্তের আকার কি করলে বা সাধারণ আকারটা কি এমন কন্ডিশন হোল্ড করলে বৃত্তের আকারে নিয়ে যাওয়া যায়, এবং এই শর্তে বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। তাহলে আমরা কি করব, এখানে সলিউশনটা দেখো। প্রদত্ত আকার বা প্রদত্ত দ্বিঘাত সমীকরণের যেটা আকার আছে সেটা প্রদত্ত কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। এই যে এখানে প্রদত্ত 1 নং আকারকে আমরা কোন আকারে কনভার্ট করব, বৃত্তের আকার। তার মানে আমাদের টার্গেট কি, যে 1 নং আকারটিকে, 1 নং আকারটি বা দ্বিঘাত সমীকরণের আকারটিকে একটি বৃত্তের সমীকরণে কনভার্ট করা, একটি বৃত্তের সমীকরণে প্রকাশ করা। বৃত্তের সমীকরণে প্রকাশ করা অর্থাৎ কোন আকারে নিয়ে যাওয়া। বৃত্তের আকারটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই আকারে যদি নিয়ে যেতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এই আকারটিকে এই আকারে কনভার্ট করব। তাহলে এই আকারকে এই আকারে নিয়ে যেতে গেলে কি জিনিস থাকা যাবে না, দেখো তো। এখানে এক্স স্কোয়ার আছে, তার সহগ কত 1, ওয়াই স্কোয়ারের সহগ কত 1, তারপর 2gx আছে, 2fy আছে প্লাস সি আছে। তাহলে এই আকারে এক্সট্রা কি কি জিনিস আছে এইখানে দেখো। বলছে এই যে 1 নং আকারটা কি শর্ত মেনটেন করলে এই আকারে আসবে। তো প্রথম শর্ত এইচ ইজ ইকুয়াল টু 0 হতে হবে। এইচ ইজ ইকুয়াল টু 0 হতে হবে। কেন এইচ ইজ ইকুয়াল টু 0 হতে হবে, তার কারণ এখানে দেখো এইচ এর বা এক্স ওয়াই জাতীয় কোনো পার্ট নেই। এইবার এ ইজ ইকুয়াল টু বি অথবা বি ইজ ইকুয়াল টু এ হতে হবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এক্স এর সহগ আর ওয়াই সহগকে 1 দেখাতে হবে। তার মানে 1 নংয়ে এইচ ইজ ইকুয়াল টু 0 এবং এ ইজ ইকুয়াল টু বি বসিয়ে কি পাচ্ছি দেখো, এ যা আছে তাই রাখলাম আর বি এর জায়গায় এ বসালাম। তাহলে এখানে কি দাঁড়ালো, ওয়াই স্কোয়ার প্লাস এইচ তো 0 বসাই দিলাম। তাহলে এখানে কি হলো, 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এবার এ দিয়ে প্রত্যেকটা টার্ম ভাগ করে দেবো, কারণ এক্স এর সহগ আর ওয়াই সহগ বৃত্তের সমীকরণে সবসময় 1। তো সেই জন্য আমরা এ দিয়ে ভাগ করে দেবো। এ দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g/a x প্লাস 2f/a ইন্টু ওয়াই প্লাস সি/a ইজ ইকুয়াল টু 0। এই যে আকারটা আসলো, এই আকারটা হলো কি বৃত্তের আকারের মতো আসলো না। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx, এইটা জি হিসেবে কাজ করবে, কারণ জি একটা ধ্রুবক, g/a না একটা ধ্রুবক হবে। f/a এইটা ধ্রুবক, তার মানে সেটা f এর কাজ করবে। c/a একটা ধ্রুবক, সেটা c এর কাজ করবে। তাহলে ইহা নির্ণয় বৃত্তের আকার। তাহলে ইহা এই আকার থেকে আমরা যখন এই আকারে আসলাম তখন সেটা একটা কিসের আকার আসলো, ইহা নির্ণয় বৃত্তের আকার বা বৃত্তের সমীকরণ। এই যে বৃত্তের সমীকরণ আসলো, সেই সমীকরণের কেন্দ্রটা কত, সেই সমীকরণে বলছে তোমাকে বা এই সূত্রে কেন্দ্রের স্থানাঙ্ক কত। কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এফ হলে, তাহলে মাইনাস জি কমা মাইনাস এফ, জি এর জায়গায় কত আছে দেখো, জি/এ। তার মানে মাইনাস জি/এ কমা মাইনাস এফ/এ।
কারণ এখানে যদি জি তুলনা করো, জিটা হয়ে যাবে জি বাই এ, আর এফটা তুলনা করলে এফ বাই এ, তাহলে মাইনাস জি কমা মাইনাস এফ। যদিও এটা বের করতে বলে নাই, যদি বের করতে বলতো তাহলে কিভাবে বের করতাম, সেটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধটা অ্যাকচুয়ালি কি, আমাদের এই বৃত্তের সমীকরণের জন্য ব্যাসার্ধটা কি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে জি স্কোয়ার বলতে মাইনাস জি বাই এ তার হোল স্কোয়ার, তার মানে হয়ে যাবে তোমার জি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি বাই এ। এটা হয়ে যাবে ব্যাসার্ধ। আশা করি বুঝতে পারছো। তার মানে তোমাকে বলছে যে দ্বিঘাত, সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি শর্ত মেনটেন করলে সেটা একটা বৃত্তের সমীকরণে কনভার্ট হয়ে যায়, এবং যদি সেটা বৃত্তের সমীকরণে কনভার্ট হয়ে যায় তার কেন্দ্র থাকবে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবে যে মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণটা কি হয়। মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণটা মনে রাখবে কি করে হয় ওটাও বলে দিচ্ছি। সমীকরণটা হবে যে বৃত্তের এমনি সাধারণ আকার কি, ধরে নাও এই যে এটা হলো বৃত্ত, বৃত্তের উপরিস্থিত একটা বিন্দু হলো তোমার 0,0, তাহলে এই ধরনের বৃত্তের সমীকরণটা কত হয়, বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy। সি পার্টটা আর থাকে না, সি পার্টটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সিটা তখন কি হয়ে যায়, 0 হয়ে যায়। সেই জন্য ইকুয়েশনটা এটা দাঁড়ায়। তার মানে যে কোনো বৃত্তের সমীকরণ কি হয়, যদি আমি প্রমাণটা করি বা হিন্স দিই তোমাদের যে কি করে হলো, হিন্সটা হলো যে কোনো বৃত্তের সমীকরণ কি হয়, যে কোনো বৃত্তের সমীকরণ এইভাবে লিখি, যে কোনো বৃত্তের সমীকরণ কি হয়, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে ইহা বলছে মূলবিন্দুগামী, তাহলে মূলবিন্দু দিয়ে কি হবে, স্যাটিসফাই করতে হবে। মূলবিন্দুগামী মানে হচ্ছে 0 0 0 এতগামী। তাহলে এতগামী হওয়ার ধরুন এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0, তার মানে এই পার্ট 0, এই পার্টটাও 0, পরের পার্টটাও 0, পরের পার্টটাও 0, সিটা কি হয়ে যাবে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলবিন্দুগামী যে বৃত্তের সমীকরণ, সি পার্টটা হয়ে যাবে তোমার 0। তার মানে বৃত্তের সমীকরণটা দাঁড়াবে হচ্ছে তোমার কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইজ ইকুয়াল টু সি। তাহলে এটা কিন্তু মনে রাখবে যে সি পার্টটা 0 হয়ে যায়। ঠিক আছে, এরপরে নেক্সট যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, জাস্ট ফর্মুলাটা মনে রাখবে তাহলেই হবে, এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কি বলছে যে দুইটা প্রদত্ত বিন্দুর সংযোজক রেখাংশকে ব্যাস করে বৃত্তের সমীকরণ নির্ণয়। ধরে নাও এখানে একটা বিন্দু আছে, যেহেতু আমরা 2D-তে করছি সেই জন্য বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম, এই বিন্দুর একটা স্থানাঙ্ক x1, y1। ঠিক আছে, আর একটা বিন্দু ধরে নিলাম হচ্ছে বি, সেই বিন্দুটা হলো তোমার x2, y2। তাহলে বলছি এই দুইটা বিন্দুকে আমি সংযোগ করব, সংযোগ করলে একটা দেখো রেখাংশ হবে, সেই রেখাংশটাকে ব্যাস ধরবো। ব্যাস ধরার পর একটা বৃত্ত যদি আমি স্ট্রাকচার এখানে নেই, তাহলে বৃত্তের স্ট্রাকচারটা এরকম হবে, তাই না, বৃত্তটা এরকম হলো। তাহলে দুইটা বিন্দু সংযোগ করে আমি একটা বৃত্ত আঁকলাম, এই দুইটা বিন্দু সংযোগ সেই বৃত্তের কি ব্যাস, তার মানে এখানে সেন্টারটা এখানেও আছে। তাহলে বলছে সেই বৃত্তের সমীকরণটা কত হবে, মনে রাখবে বৃত্তের সমীকরণ তখন হয়ে যাবে, বা এই জন্য বলছে দুটি প্রদত্ত বিন্দু সংযোগ রেখাংশকে, এখানে একটা বিন্দু এ একটা বিন্দু বি, দুইটা বিন্দু সংযোগ করলাম যেটা হলো বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের সমীকরণটা হয়ে যাবে তোমার, ফর্মুলাটা মনে রাখবে যে একটা বিন্দু যদি এ যার স্থানাঙ্ক x1, y1 আর একটা বিন্দু বি যার স্থানাঙ্ক হলো x2, y2, তখন বৃত্তের সমীকরণটা হয়ে যাবে তোমার x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, তাহলে ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, দুইটা বিন্দু এখানে কি নিলাম, একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, x minus x1 into y minus y1 plus y minus y1 plus y into y minus y2। ঠিক আছে, এগুলোর প্রসেসগুলো যা জানতে হবে। ঠিক আছে, কি বলছে পরেরটা দেখো, তিনটি প্রদত্ত বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়। তাহলে যে কোনো বৃত্তের একটা সমীকরণ কি হয়, ধরে নাও আমি এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করব, এখানে সেন্টার টেন্টার কিছুই দিবে না, ধরে নাও এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করবো। তাহলে বৃত্তের সাধারণ আকারটা আমরা ধরে নেব, তাহলে বৃত্তের আকারটা ধরে নেব যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই যে বৃত্তটা কয়টা বিন্দু আছে, তিনটে বিন্দু, একটা বিন্দু ধরলাম মানে x1, y1, এই বৃত্তটা কত বিন্দুগামী,
তিন বিন্দুগামী, তাহলে বৃত্তের উপরিস্থিত বিন্দু আমি ধরে নিলাম এ বি সি। তাহলে বি বিন্দুটা ধরে নাও এখানে আছে, এখানেই যে থাকবে এমনটা না, এখানে বিটা থাকতে পারে, একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম। এখানে একটা বিন্দু আছে সি, যার স্থানাঙ্ক হলো x3 y3। তো আমাকে বলছে যে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করো যে বৃত্তটা হচ্ছে তিনটে বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা এই বৃত্তের সমীকরণটা ধরে নেব যে বৃত্তটা নির্ণয় করতে হবে। তাহলে ধরে নেই যে যে বৃত্তটা নির্ণয় করব সেই বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা নির্ণয় করব সেই বৃত্তের সমীকরণ আমার x² প্লাস y² প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy, তাহলে প্লাস c ইকুয়াল টু 0। এবার একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য কি কি জিনিস আমার লাগবে, দেখো g লাগবে, f লাগবে আর c। এগুলো যদি আমি বের করতে পারি তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তা এগুলো কি করে নির্ণয় করব, যেহেতু বলছে 1 নং যে সরলরেখা, এক নং বৃত্ত, সরলরেখা বলছি, সরলরেখা হবে না, 1 নং বৃত্ত কোন কোন বিন্দুগামী, এ বিন্দুগামী যার স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুগামী যার স্থানাঙ্ক হলো x2 y2, আর হচ্ছে তোমার সি বিন্দুগামী, সেটা হচ্ছে তোমার x3 y3। এত বিন্দুগামী হওয়ার দরুন এই বিন্দুটা 1 নং এর উপরিস্থিত, সেজন্য কি হবে, এই বিন্দু দিয়ে 1 নংটা স্যাটিসফাই হবে। তার মানে x এর জায়গায় x1 বসবে, y এর জায়গায় y1 বসবে, তার মানে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1। সি তো সি এ থাকবে, তাই না, c1 তো আর হবে না, ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হলো 2। বি বিন্দু দিয়েও যায়, বি বিন্দুটাও 1 নং এর উপরিস্থিত, তার মানে বি বিন্দুটা দিয়েও স্যাটিসফাই হবে। তার মানে x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার প্লাস 2gx2 প্লাস 2fy2 প্লাস c ইজ ইকুয়াল টু 0। সি বিন্দুগামী হবে, তার মানে x3 স্কয়ার প্লাস y3 স্কয়ার প্লাস 2gx3 প্লাস 2fy3 প্লাস c ইজ ইকুয়াল টু 0, 4। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হবে এই 2, 3 ও 4, এই যে 4 নং থেকে জি, এফ আর সি, এই যে এর মান বের করে, প্রসেসটা আমি তোমাদের বলে দিচ্ছি, হ্যাঁ, বের করে যখন অঙ্ক আসবে তখন আমরা এই প্রসেসটা দিয়েই কিন্তু করব। 1 নং সমীকরণে বা 1 নং সমীকরণে বসালে বলছে 2, 3, 4 এই যে তিনটে ইকুয়েশন থেকে জি, এফ, সি এর মান বসালে নির্ণয় বৃত্তের সমীকরণ পাওয়া যাবে। যে বৃত্তটার সমীকরণ আমাদের বের করতে চাচ্ছি সেটার সমীকরণ পাওয়া যাবে, নির্ণয় বৃত্তের সমীকরণ পাওয়া যাবে, সমীকরণ পাওয়া যায়। তাহলে প্রসেসটা মনে রেখো যে কোনো একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, সেটা যদি তিনটে বিন্দু দিয়ে যায় তাহলে কিভাবে করব, ঠিক আছে, পাওয়া যাবে। আশা করি প্রসেসটা বুঝতে পারছো। পয়েন্টটা আমাদের কি বলছে দেখো, যে একটি প্রদত্ত বৃত্ত সাপেক্ষে একটি বিন্দুর অবস্থান নির্ণয়। তার মানে ধরে নাও এটা হলো যে কোনো একটা বৃত্তের সমীকরণ। তাহলে যে কোনো একটা বৃত্তের সমীকরণ মানে বৃত্তের সাধারণ আকারটা আমরা এখানে লিখে নিই। যে ধরে নাও এখানে সাধারণ আকারে একটা বৃত্ত আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এবার এখানে হেডিংটা কি বলছে, একটি প্রদত্ত বৃত্ত সাপেক্ষে একটি বিন্দুর অবস্থান। তার মানে ধরে নাও একটা বিন্দু ধরলাম পি, তার স্থানাঙ্ক হলো x1, y1। এই যে বিন্দুটা বলছে যে বৃত্তের বাইরে কখন থাকবে, বৃত্তের ভেতরে কখন থাকবে, বৃত্তের ভেতরে আমি নিলাম, আর বৃত্তের উপরে কখন থাকবে, এটা বলছে হেডিংটা, যে একটা বৃত্ত সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান। একটা বিন্দুর অবস্থান মানে কি, সে বাইরে থাকতে পারে, সে ভেতরে থাকতে পারে, নয় বৃত্তের উপরিস্থিত থাকতে পারে। তাহলে কখন, সেটা কি কন্ডিশন হোল্ড করলে আমরা বলে দেব পি বিন্দুটা বাইরে থাকবে, কি কন্ডিশন হোল্ড করলে বলে দেব ভেতরে থাকবে, কি কন্ডিশন হোল্ড করলে আমরা বলে দিব যে বিন্দুটি উপরে থাকবে। উপরে থাকলে তো বুঝতেই পারছো যে এই বিন্দু দিয়ে এটা স্যাটিসফাই করবে। আমরা তো এটাই জানি যে কোনো বিন্দু কোনো বৃত্তের উপরিস্থিত বা সরলরেখার উপরিস্থিত যাই হোক না কেন বিন্দুটা দিয়ে স্যাটিসফাই করতে হবে, মানে ওই বিন্দু দিয়ে এই ইকুয়েশনটা বসালে ডান পক্ষ যাতে 0 আসে। এবার আমি এখানে শর্টকাটে কিছু জিনিস লিখে দিই, যে পি x1, y1 বিন্দুটি 1 নং কোনটা, এই যে এটাই আমি 1 নং দিলাম, হ্যাঁ, 1 নং বৃত্তের, এটাই আমি 1 নং দিলাম, মানে প্রদত্ত থাকবে কিন্তু বৃত্তটা আমি এখানে লিখে দিই, নাহলে তোমরা আবার প্রদত্ত বৃত্ত এখানে কি আছে ধরে নেই,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা হলো 1 নং বৃত্ত। বলছে এই বিন্দুটা বলছে বৃত্তের বলছে ভেতরে থাকবে, 1 নম্বর কন্ডিশনে বা এ নাম্বারে ভেতরে থাকবে, বা ভিতরে থাকবে। কি কন্ডিশন হোল্ড করলে? যদি এই বিন্দুটা দিয়ে স্যাটিসফাই করাবে, মানে এই বিন্দুটা দিয়ে সরলরেখার বৃত্তের সমীকরণটা স্যাটিসফাই করাবে। স্যাটিসফাই করা মানে এক্স এর জায়গায় x1, ওয়াই এর জায়গায় y1, তাহলে বসায় যদি দেখো যে এই যে ভ্যালুটা, এই যেখানে বসানোর পর একটা ভ্যালু বের হবে, তো ভ্যালুটা বসানোর পর যদি দেখো যে লেস দেন 0, মানে যদি ঋণাত্মক হয়, ধরো না -1 হলো, -2, -3 এরকম কোনো ভ্যালু বের হলো, তখন কিন্তু আমরা বলে দেব যে এই যে বিন্দুটা কি বৃত্তের ভেতরে আসে। এবার উপরে থাকবে কখন? উপরে থাকবে কখন? যদি এই যে বিন্দুটা দিয়ে স্যাটিসফাই করে, তার মানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়। তার মানে এই যে উপরে কখন থাকবে? বিন্দুটা দিয়ে স্যাটিসফাই করে ডান পাশে কত আসা উচিত? 0 আসা উচিত। এবার বলছে যে বাইরে থাকবে, ভেতরে, উপরে আর বাইরে কখন থাকবে? বলছে এই বিন্দু দিয়ে আগে স্যাটিসফাই করব। যদি দেখি যে এই ভ্যালুটা, এফ y1 প্লাস সি, এই ভ্যালুটা গ্রেটার দেন 0, তার মানে ধনাত্মক কিছু নাম্বার দেয়, তাহলে আমরা বলবো যে এই যে বিন্দুটা মানে পি বিন্দুটা বাইরে থাকবে, এখানে বসানোর পর ভ্যালুটা পজিটিভ, উপরে থাকবে বসানোর পর 0, যদি নেগেটিভ হয় তাহলে ভেতরে। এই হলো কনসেপ্ট। তো আজকে এই এতটুকুই থাকলো, এতটুকু দিয়ে আমরা নেক্সট দিন আমরা অঙ্ক করব। তারপর আরও 2-3টা সূত্র আছে যেগুলো কিন্তু বড় অঙ্কগুলোর ক্ষেত্রে কাজে দেবে, তখন কিন্তু আমি ওগুলো সূত্র লিখে দেব। তাহলে 2 আর 4-এর অঙ্কগুলো করার জন্য যে যে সূত্রগুলো দরকার আমি কিন্তু সবগুলো বলে দিলাম। এবার 5-এর 2-4টা অঙ্ক আছে, সেগুলো করার জন্য আমাদের আরও কিছু সূত্র কিন্তু দরকার। নেক্সট দিন আমরা আগে সলভ করব, তারপরে আমরা সূত্র শিখে অঙ্ক করব। ঠিক আছে? তাহলে আজকে কিন্তু এতটুকুই থাকলো।